সশস্ত্র বাহিনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি। শেখ মুজিব বিদ্রোহ করে নাই, শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই, শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেছিল। এটা আমার পিএইচডি বইতে রেকর্ডেড আছে, পাকিস্তানের মেজর সালেহ সিদ্দিকীর বইতে রেকর্ডেড আছে। সুতরাং জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন। আসসালামু আলাইকুম। আজকের টাইটেল হচ্ছে আসিফ নজরুলের ডিগবাজি। দেখেন, একজন বহুল পরিচিত বিপ্লবের সহায়ক ব্যক্তি বলে যাকে আমরা মনে করে আসছি, সেই ডক্টর আসিফ নজরুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আসিফ নজরুলের ডিগবাজি। আসিফ নজরুল আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা পদে থেকে আওয়ামী লীগকে নিয়ে যে বন্দনা গেয়েছেন, এর চেয়েও কম বন্দনা গিয়ে পদত্যাগ করেছেন এম সাখাওয়াত হোসেন। আসিফ নজরুল আইন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতেছেন। কে হচ্ছেন নতুন আইন উপদেষ্টা? সেনাপ্রধান আওয়ামী লীগের প্রোডাক্ট এবং রয়ের এজেন্ট। সেনাপ্রধানের চক্রান্ত ফাঁস করলেন তাজ হাসমি। সেনাপ্রধান খুব ভালো ভূমিকা রেখেছেন 2024 সালের এই অভ্যুত্থানে। এটা অনেকেই প্রশংসা করতেছেন, কিন্তু ভেতরে ভেতরে সেনাপ্রধান কিছু ষড়যন্ত্র করতেছেন, তাজ হাসমি খোলাসা করলেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকের টাইটেল হচ্ছে আসিফ নজরুলের ডিগবাজি। দেখেন, একজন বহুল পরিচিত বিপ্লবের সহায়ক ব্যক্তি বলে যাকে আমরা মনে করে আসছি, সেই ডক্টর আসিফ নজরুল এই দুদিন আগে যে বক্তব্য দিলেন শেখ মুজিবুর রহমান নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে, সেটা অনভিপ্রেত। এর চাইতে অনেক হালকা কথা বলার জন্যই কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে একটা কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হলো। এবং ছাত্র জনতা এবং আমি নিজেও জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের এই যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে একটা কথা উনি বললেন, আওয়ামী লীগের পক্ষে যেটা গেল, তার বিরুদ্ধে আমিও কথা বলেছি। ছাত্র জনতাও আন্দোলন করেছে সঙ্গে সঙ্গে, এবং তাকে ডক্টর ইউনূস সরিয়ে দিতে বাধ্য হলেন। তো ডক্টর আসিফ নজরুলের যে বক্তব্য, সেটা আমি মনে করি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্যের চাইতেও মোর ডেঞ্জারাস, তার চাইতেও বেশি খারাপ। এটা ভুলে গেলে চলবে না যে জেনারেল ওয়াকার একজন হাসিনার অনুগ্রহ পুষ্ট একজন ভারতীয় আওয়ামী এজেন্ট। সুতরাং আমি ভূমিকাটা দিচ্ছি, আওয়ামী এজেন্ট। আর এটাও ভোলা যাবে না যে এই মিথ্যাবাদী সেনাপ্রধান হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই একটা সামরিক বাহিনীও নিয়ন্ত্রিত সরকার গঠনের সব ব্যবস্থা প্রায় করে ফেলেছিলেন। কয়েকজন অবসরপ্রাপ্ত আওয়ামী জেনারেল যেমন ইকবাল করিম ভূঁইয়া সহ কয়েকজন বেসামরিক ব্যক্তির নাম শোনা গেল তার উপদেষ্টা পরিষদে। এটা আমরা 5 এবং 6 তারিখে এটা শুনলাম, 6 তারিখের ভেতরে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপদেষ্টাদের ভিতরে একজন বহুল পরিচিত ব্যক্তিরও নাম ছিল। তিনি আর কেউ নন, তিনি যিনি এখন বিতর্কিত, সেই ডক্টর আসিফ নজরুলের নাম। এটা কোনো কাকতালীয় ঘটনা বলে
আমি মনে করি না। কেন মনে করি না সেটাই আলোচনা করছি আজকে এখানে। এবং আমি সর্বশেষ আমার ভূমিকায় বলতে যাচ্ছি, জেনারেল ওয়াকারুজ্জামান সাবধান, সাবধান জেনারেল সাহেবেরা। ডক্টর ইউনূসের কিছু হলে জনতা কিন্তু আপনাদের ছিঁড়ে ফেলবে। ওয়াকারুজ্জামান, আপনি যে এরশাদের পথে এগুচ্ছেন ধীরে ধীরে। এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করেছিল তার লোক দিয়ে, জেনারেল মঞ্জুর এবং শেষে ক্যাপ্টেন ইমদাদ নামে এক ব্যক্তিকে ঢাকা থেকে পাঠিয়ে পুলিশ কাস্টাডিতে এরশাদ জিয়াকে হত্যা করিয়েছিল 30 মে 1981। এরশাদ কিন্তু পরদিনই ক্ষমতায় বসেনি, সে নির্বাচন হতে দিল। জাস্টিস আব্দুল সাত্তার নির্বাচন করলেন নভেম্বর 1981 সালে এবং 82 সালের 24 মার্চ এরশাদ কি করলো? জাস্টিস সাত্তারের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রীর বাড়িতে ইমদু নামে একজন খুনি আসামিকে পাওয়া গেল। এই অজুহাতে এরশাদ সাত্তার সরকারকে সরিয়ে দিল, রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান যেটা বলা হয়। জাস্টিস সাত্তার ভয় পেয়ে ক্ষমতায় ছেড়ে দিলেন এবং এরশাদ ক্ষমতায় বসে 9 বছরের বেশি শাসন করলো। একই পরিকল্পনা ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি অনর্গল মিথ্যাচার করেন, যেটা আমি কালকেও বলেছি, আগেও বলেছি। হাসিনা চলে যাবে আমি জানতাম না, আমার সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, তারা 1800 রাউন্ড লাইভ গুলি অ্যামুনিশন ব্যবহার করে মাত্র 5 জনকে আহত করেছে। সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ওই কেষ্টা বেটাই চোর পুলিশ। পুলিশের প্রতি জনগণের একটা ঘৃণার উদ্রেক করিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এটা কোনো ভদ্র জনচিত দেশপ্রিয়মূলক কোন ব্যক্তির এটা করা শোভা পায় না। তিনি যে দেশপ্রেমিক নন, তিনি যে দেশদ্রোহী, তিনি যে ভারতের দালাল, তিনি যে হাসিনার দালাল, এতে আর সন্দেহ পোষণ করার কোনো অবকাশ নেই। তবে আমি ডক্টর আসিফ নজরুলকে আমি একজন আমাদের দলীয় আমাদের গোত্রের লোক বলে মনে করতাম। ফ্যাসিবাদী হাসিনা সরকারকে উৎখাত করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন, যারা এই ভূমিকায় সক্রিয় ভূমিকা পালন করেছেন তার ভেতরে আসিফ নজরুল অবশ্যই অন্যতম। কিন্তু আমার তো আজকে আসিফ নজরুলের যে বক্তব্য দেখলাম, ওটা অত্যন্ত আপত্তিকর একটা জঘন্য বক্তব্য। তার অফিসে তার মাথার উপরে শেখ মুজিবের ছবি আছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি আওয়ামী লীগকে একটা দেশপ্রেমিক ঐতিহ্যবাহী দল মনে করেন, যারা স্বাধীনতা আন্দোলনের উনি বললেন নেতৃত্ব দিয়েছিল, ওটা মিথ্যা কথা। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব আওয়ামী লীগ দেয়নি, জনগণ, সেনাবাহিনী, মুক্তি বাহিনী এরা দিয়েছিল। তাজউদ্দিন আহমদ এবং সিরাজুল আলম খান স্বাধীনতার আন্দোলনের নেতা ছিলেন, শেখ মুজিবুর রহমান নন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। যাই হোক, এ বক্তব্য আমি বহুবার দিয়েছি, আমার বইতেও লিখেছি। যারা এই ব্যাপারে জানতে চান গবেষণা করলেই বুঝবেন শেখ মুজিবুর রহমান কি চাইছিলেন। যাই হোক, তার বিরুদ্ধে পাকিস্তান সরকার কিন্তু বাংলাদেশ বানানো পাকিস্তানকে ভাঙার অভিযোগ প্রমাণ করতে পারেনি। কেন? শেখ মুজিবুর রহমানের অ্যাটর্নি যিনি ছিলেন ব্রোহি, একে ব্রোহি বলেছেন শেখ মুজিবুর রহমানকে বিচার করলে বড়জোর 6 মাস জেল দিতে পারো। তিনি বাংলাদেশ বানাতে চাননি। এলিয়া খান তার টেস্টিমনিতে বলেছেন, ইট ওয়াজ জুলফিকার আলী ভুট্টো, নট শেখ মুজিবুর রহমান, হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিসইন্টিগ্রেশন অফ পাকিস্তান, পিরিয়ড। সুতরাং আসিফ নজরুলের বক্তব্য ধোপে টেকে না যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল, এটা একেবারে 100% মিথ্যা কথা, মিথ্যাচার। সুতরাং আসিফ নজরুল এক কথা যেটা বললেন, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা যাবে না। আমি এটা বহুদিন থেকে বলে আসছি, অনেকে বলছেন, আমি জানি উনি আমার নাম নেননি, তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না উনি একেবারে
টেলিভিশনের ক্যামেরার সামনে বলেছেন। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, কোন দলকে নাকি নিষিদ্ধ করা যাবে না যদি না সেই দলের জঙ্গি তৎপরতা থাকে। আমরা জানি এই যে বাংলাদেশে তথাকথিত ইসলামী বিপ্লব, ইসলামিক সন্ত্রাসী, এগুলো যখন হাসিনা করে যাচ্ছে তখন বেআইনি করার জন্য জামাত ইসলামীকে বেআইনি করা হলো একটা ইসলামী সন্ত্রাসী দল বলে। এটা তো সত্যের অপলাপ। জামাত ইসলামী তো কোনদিন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে গত তার জন্মের লগ্ন থেকে এই ৮০-৮১ বছরে আওয়ামী লীগ, জামাত ইসলামী কোনদিনও ৮৩ বছর বয়স জামাত ইসলামীর সন্ত্রাসী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীদের কোন সম্পর্ক ছিল না। সুতরাং আসিফ নজরুল বলছেন কোন দল যদি জঙ্গি তৎপরতা না থাকে তাকে নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগের জঙ্গি তৎপরতা নেই। এই ১৫ বছর একটা ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই ১.৫ মাসের ভেতরে জুলাইয়ের ১৮ তারিখ থেকে বা ১৫ তারিখ থেকে অগাস্টের ৫ তারিখ পর্যন্ত হাসিনা কমপক্ষে ১২,০০০ মানুষ হত্যা করেছে। এটা কি যথেষ্ট নয় এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা? এটা কি যথেষ্ট নয় এই দল আয়না ঘর এবং এই আপনার ডিবির পুলিশের কারাগারে হাজার হাজার লোককে বন্দী করে রেখেছে, তাদেরকে মেরে ফেলেছে? এই জেনারেল জিয়াউল হাসান নিজের হাতে লোক হত্যা করেছে এবং তারা কয়েক হাজার লোককে হত্যা করেছে, কয়েক হাজার লোককে গুম করেছে, নির্যাতন করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করেছে। সেই আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা কি ডক্টর আসিফ নজরুলের জন্য খুব দুঃখের ব্যাপার? তিনি বলছেন আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি বলছেন দল নয় ব্যক্তি বিশেষ আওয়ামী লীগের শাসনতন্ত্র লঙ্ঘন করেছে। কি সুন্দর কথা! একজন আইনের প্রফেসর, তিনি আইন বানাবেন, ডক্টর ইউনূসের উনি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তার মানে কি হিটলারের ব্যাপারে ওদের নাৎসি পার্টির সম্বন্ধে বলা যেতে পারতো, এটা তো হিটলার করেছে। নাৎসি পার্টির লক্ষ লক্ষ মেম্বার, অনুসারী, পুলিশ, মিলিটারি, সিভিল সার্ভেন্ট, বুদ্ধিজীবী যারা নাৎসি পার্টি করেছিল তারা তো দোষী নয়, হিটলার একমাত্র দোষী। একটা বই আছে হিটলারস উইলিং এক্সিকিউশনার্স, হিটলারের অতি উৎসাহী খুনি বৃন্দ। সেই খুনি বৃন্দের ভিতরে বুদ্ধিজীবী, সেনাপতি, পুলিশের লোক, মিলিটারির লোক, এদের সবাই নাম দেয়া হয়েছে। যে হিটলার একা করেনি, হিটলারের বহু সহযোগী ছিল, সিভিল অ্যান্ড মিলিটারি। হাসিনা একা এক হাতে এত লোক হত্যা করতে পারেনি, তার সহযোগী ছিল। তাদের ভিতরে জেনারেল ওয়াকারুজ্জামান অন্যতম, কেননা জেনারেল ওয়াকারুজ্জামানের নাকের ডগায় আয়না ঘর ক্যান্টনমেন্টের ভেতরে। এই কথাটা আমি বহুবার বলেছি, তোমরা যারা ইয়াং তাদেরকে বলছি, তোমরা একটু চিন্তা করে দেখো, উনি সেনাবাহিনীর প্রধান। ডিজিএফআইটা কি? ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। তার প্রধান ছিলেন কে? মেজর জেনারেল আব্দুল হামিদ। ইনি এখনো চাকরিতে বহাল। এই মেজর জেনারেল আব্দুল হামিদ জেনারেল ওয়াকারের সাবঅর্ডিনেট এবং ক্যান্টনমেন্টে কচু খেতে এই ঘটনা, এই কারাগার বানানো আছে। ওখানে জেনারেল ওয়াকারুজ্জামান যখন আর্মির কর্নেল বা মেজর, তখন থেকে উনি জানেন এরকম একটা ঘটনা ঘটছে। উনি হাসিনার আমলে ব্রিগেডিয়ার হলেন, মেজর জেনারেল হলেন, লেফটেন্যান্ট জেনারেল হলেন, জেনারেল হয়ে তিনি সেনাপ্রধান হলেন, ফুল জেনারেল হয়ে। তিনি জানতেন না যে আয়না ঘর নামে একটা ব্যাপার ঘটাচ্ছে আমার সাবঅর্ডিনেট মেজর জেনারেল আব্দুল হামিদ, যে আমার কাছে রিপোর্ট করবে? তার মানে কি? উনি যদি বলেন আমি জানতাম না, তাহলে তো ডক্টর ইউনূসের উচিত তাকে বরখাস্ত করা। ও, তুমি তো একটা অযোগ্য ব্যক্তি, তোমার নাকের ডগায় এইখানে আয়না ঘর ছিল, ডিজিএফআই এর কারাগার ছিল, তুমি জানতা না? ইউ আর স্যাকড। আর যদি তুমি জানতা, তার মানে তুমি এই
আয়না ঘরে যে লোকগুলোকে আটকে রাখা হয়েছে মাত্র 2 জন জীবিত বেরিয়ে এসছেন, ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আরেকজন বোধহয় আরেক ভদ্রলোক। 2 জন, শত শত লোককে তারা গুম করে হত্যা করে শেষ করে দিয়েছে। এটা জেনারেল ওয়াকার জানতেন না, আর যদি জানতেন দুটোই অপরাধ। সেই জেনারেল ওয়াকারটা একটা কু করে ফেলেছিল, এটা আপনারা ভুলে যাবেন না। ওয়াকারকে ত্রাণকর্তা, মানুষের জীবন বাঁচিয়েছেন বলা যাবে না, নিজের চাচা আপন প্রাণ বাঁচা। এই জন্যই কিন্তু জেনারেল ওয়াকার এই হাসিনাকে ভারতে পাঠিয়ে দিলেন। তিনি মিথ্যাচার করলেন, আমি তো জানতাম না। তিনি বেআইনি ভাবে বাংলাদেশ এয়ারফোর্সের হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করে তাকে দিল্লিতে পাঠিয়েছে, যে তাকে মেরে ফেলতো, তাকে ক্যান্টনমেন্টে রাখতে পারতো। আমি বহুবার বলেছি এই ওয়াকার তার তত্ত্বাবধানে 600-র বেশি লোককে আশ্রয় দিয়েছে। কাদেরকে দিয়েছে, কাদেরকে ছেড়ে দিয়েছে, এটা ডক্টর ইউনূসও জানে না, তার সরকারও জানে না, আমরাও জানি না। এটা কি অপরাধ নয় জেনারেল ওয়াকারের? তাকে কি জবাবদিহি করা উচিত না? যেটা আমি মনে করি ডক্টর ইউনূসের হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা 2 জনের হাতে, শাহাবুদ্দিন চুপ্পু এন্ড জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গপাঙ্গ জেনারেল আমিনুল হক, জেনারেল মাহবুব, জেনারেল হামিদ, এবং এই খুনিগুলো কিন্তু এখনো জেনারেল হয়ে বিভিন্ন জায়গায় বসে আছে, ওঁত পেতে বসে আছে। এবং শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে জেনারেল ওয়াকারের মাধ্যমে একটা কু হবে। তাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে সরিয়ে একটা অন্যদের উপর দোষ দেবে, দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নামে তারা ক্ষমতা দখল করবে, যেটা জেনারেল এরশাদ করেছিল 1982 সালে। 1982 সালে যেটা সম্ভব, 2024-এ সেটা সম্ভব নয়। মিথ্যাচারী জেনারেল ওয়াকার, জেনে রাখেন, জনগণ ছিঁড়ে ফেলবে। ডক্টর ইউনূসের যদি কিছু হয়, জনগণ আপনাদের ছিঁড়ে ফেলবে। হাসিনা তো জান নিয়ে পালিয়ে গেছে, আপনারা পায়খানার ভেতরে লুকালেও সেখানে লোকে আপনাদেরকে বের করে নিয়ে এসে লিঞ্চ করবে। আপনি মনে করবেন না আপনি ভারতপুষ্ট একটা সরকার বানিয়ে ফেলবেন। এবং আসিফ নজরুল সাহেব, আপনি কিন্তু ওয়াকারুজ্জামানের যে মন্ত্রী পরিষদের একজন মেম্বার ছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়াদের সঙ্গে, আপনি জেনারেল ওয়াকারের একজন বিশ্বাসভাজন ব্যক্তি। আপনার এবং জেনারেল ওয়াকারের পলিসি, এটা আমি দুঃখিত যে আমাকে বলতে হচ্ছে, একই ব্যাপার, একই পলিসি। যে হাসিনা তো ডিসক্রেডিটেড হয়ে গেছে, হাসিনা হ্যাজ বিকাম এ লায়াবিলিটি, হাসিনাকে সরিয়ে দেব। আসিফ নজরুল সাহেব, আপনি হাসিনা সরানোর ব্যাপারে যে সক্রিয় ভূমিকা পালন করেছেন এতে আমার কোনো সন্দেহ নেই। আপনি হাসিনা বিরোধী, তবে ভারত এবং আওয়ামী বিরোধী নন। আওয়ামী লীগ সরকার যা করলো সেটা আপনার দৃষ্টিগোচর হচ্ছে না, হাসিনা করেছে। হাসিনা করেনি একা, সবাই করছে। সুতরাং আওয়ামী লীগকে বেআইনি না করলে বাংলাদেশ স্বাধীন হবে না। ওয়াকার এবং চুপ্পু এবং হামিদ, জেনারেল আমিনুল, জেনারেল মাহবুব, এরকম আরো যেগুলো ছিল, জেনারেল মুজিব, এই যারা যারা এই হাসিনার সক্রিয়ভাবে মানুষ হত্যা করেছে, সবাইকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। জাস্টিস আপনার কি বলে, মানিককে আপনারা ধরে পিটাচ্ছেন। আর মানিকের চাইতে তো বড় অপরাধী হচ্ছে ওয়াকারগং, এই জেনারেলরা যারা মানুষ হত্যা করেছে, বেনজির আহমদ এবং পুলিশের ডিআইজি, পুলিশের হারুন এবং আরো শত শত পুলিশ অফিসার, তারা বেশি দায়ী। তাদেরকে বাদ দিয়ে আপনারা ওই মানিককে পিটাচ্ছেন। ভালো কথা, এটা আমি ওই সম্বন্ধে কোনো মন্তব্যই করছি না। ভালো করেছে কি খারাপ করেছে মানিককে ধরে নিয়ে, এটা আপনারা বিচার করবেন। তবে মানিকের চাইতে বড় অপরাধী হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু এবং অন্যরা, যারা এখনো পুলিশ এবং আর্মিতে এবং ব্যুরোক্রেসিতে, ফরেন সার্ভিসে যারা এখনো টিকে আছে, বড় বড় চাকরি করছে। এটা ভুললে চলবে না। কিন্তু আসিফ নজরুল সাহেব, আপনাকে মনে করিয়ে দিই, আপনার সেই 1991 সালে যেটা গঠিত হয়েছিল তথাকথিত ঘাতক দালাল নির্মূল কমিটি, তার সঙ্গে কিন্তু আপনার আর্থিক সম্পর্ক ছিল বলে জানা গেছে। যারা ঘাতক
দালাল নির্মূল কমিটি এবং শাহবাগে ফাঁসি চাই করেছে, এই দুটোই কিন্তু একই দানবের দুই দিক। এই দানবটা হচ্ছে কি, ভারতের আশীর্বাদে, আওয়ামী লীগের আশীর্বাদে একটা ফিফথ কলামনিস্ট, যারা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বা একটা উপনিবেশ হিসেবে দেখতে চায়, তারাই কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটি আর শাহবাগী আন্দোলন করেছে। যারা যারা শাহবাগী করেছে, আমি কারো নাম নিচ্ছি না, তাদেরকে আমি সন্দেহ করি। এবং আপনি ঘাতক দালালের সঙ্গে কমিটির সঙ্গে, নির্মূল কমিটির সঙ্গে ছিলেন, আপনিও কিন্তু আমার সন্দেহের ঊর্ধ্বে নন। আপনি যে বক্তব্য দিলেন এটা খুবই আপত্তিকর। ব্রিগেডিয়ার আপনার সাখাওয়াত হোসেনের চাইতে আপনার বক্তব্য অনেক বেশি গুরুত্ব রাখে, কেননা আপনি একজন শিক্ষিত মানুষ, একজন প্রফেসর, পিএইচডি ডিগ্রিধারী। আপনার মুখের কথার দাম ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের চাইতে অনেক বেশি। কিন্তু দুটোই কিন্তু একই জিনিস। ভারতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। জার্মানিতে যদি নাৎসি পার্টি নিষিদ্ধ হয়, ইটালিতে যদি ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ হয়, শুধু মুসলিনি বা হিটলারের বিচার তারা করেনি, তারা হাজার হাজার মানুষের বিচার করে ফাঁসি দিয়েছে। সুতরাং ডক্টর আসিফ নজরুল, আপনি যদি ইতিহাসটা না জানেন তাহলে আমি আপনার জন্য দুঃখ প্রকাশ করি। আপনি নিশ্চয়ই জানেন, তবে এটা আপনি যেভাবে লোকজনের মুখে ধুলো দিয়ে, চোখে ধুলো দিয়ে কাজ সারতে যাচ্ছেন, এটা কিন্তু কোনো ভালো কাজ করেননি। আমি ডক্টর ইউনূসকে আবার বলি, আসিফ নজরুল সাহেবকে হয় আপনার মন্ত্রিসভা থেকে বের করে দেন, উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেন, অথবা তাকে মৎস্য বিভাগ বা পশুপালন বিভাগ জাতীয় কোনো মন্ত্রণালয়ে নিয়ে যান। আইন বিভাগে রাখা যাবে না, কেননা আইন করেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হতে হবে, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হতে হবে, এবং দেশে একটা কঠোরভাবে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। আমি জানি হি ইজ আন্ডার কনস্ট্রেইন, তার হাত পা বাঁধা, একদিকে শাহাবুদ্দিন আরেকদিকে ওয়াকার গং। সুতরাং ওয়াকার এবং শাহাবুদ্দিন গং এর সঙ্গে আসিফ নজরুল সাহেব যদি যোগ দিয়ে থাকেন বা যোগ দেওয়ার চেষ্টা করেন, সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে আপনার জন্য, জাতির জন্য। এবং মিথ্যাচারী ওয়াকার, আপনাকে বলছি, ডক্টর ইউনূসের যদি কিছু হয় দেশ ফেটে পড়বে। এটা 1980 সাল নয়। আপনি মানে সরে পড়ুন, ডক্টর ইউনূসকে কাজ করতে দিন। ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে তারা কিন্তু দেশের বন্ধু নয়, শত্রু। ভালো থাকবেন সবাই। সবাইকে আমি এই যে আমার আশঙ্কার কথা বললাম, আমার বয়স হয়েছে, এইগুলো নিয়ে লেখাপড়া করেছি, কিছু বোঝার শক্তি হয়েছে, পৃথিবীটা বহুদিন দেখেছি। ৭৭ হবে এই সেপ্টেম্বর মাসে। ৭৭ বছরের একজন সিনিয়র সিটিজেন, আপনাদের বন্ধু, তোমাদের শিক্ষকদের শিক্ষক হিসাবে আমি বলছি, আমার কোনো স্বার্থ নেই। আমি দেশে গিয়ে কোনো কিছু করতে, আমি কোনো সুবিধাভোগী লোক নই। আমি যথেষ্ট আরামে আয়াসে আছি, আমার কোনো পয়সা করি চাকরি বাকরির দরকার নেই। সারা জীবন বহু চাকরি করেছি, সেই 1972 সাল থেকে 2018 পর্যন্ত চাকরি করেছি। সুতরাং আমি আপনাদের অনুরোধ করছি, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ব্যাপারটা নিয়ে চিন্তা করে দেশের মঙ্গলের জন্য যেটা ভালো মনে করো সেটা করবে। তবে আমি মনে করি ডক্টর আসিফ নজরুলকে আইন উপদেষ্টা হিসেবে রাখা দেশের স্বার্থের পরিপন্থী। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, তাজ হাশমির এই বক্তব্য আপনারা কিভাবে নিচ্ছেন কমেন্ট বক্সে লিখতে পারেন। আসিফ নজরুল তিনি আওয়ামী লীগ দলকে